আলোচনার এই পর্যায়ে আমরা আরেক ধরনের সরলরেখার সমীকরণ নির্ণয় করব, যেই সরলরেখায় জাস্ট একটা বিন্দু দেওয়া থাকবে, মানে ওই সরলরেখাটা একটা বিন্দুগামী হবে এবং ওই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করবে সেটা দেওয়া থাকবে। মানে এই সরলরেখাটা এইরকম হবে, আমার এইটা হচ্ছে স্থানাঙ্ক, এটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই। এখানে ওই সরলরেখাটা এইরকম হবে যে সরলরেখাটা হচ্ছে x1, y1 বিন্দুগামী এবং সরলরেখাটি হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে সার্টেন একটা অ্যাঙ্গেল তৈরি করবে, সেটা দেওয়া থাকবে, মনে করো থিটা। তো আমি এখন এই সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো নির্ণয় করতে আমি এই সরলরেখার সঞ্চারপথের উপরে চলক বিন্দু এক্স ওয়াই ধরে নিলাম, আর এক্স ওয়াই এবং x1 y1 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে নিলাম আর। আচ্ছা, এখন হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল। এখন আমি সরলরেখার সমীকরণটা বের করব। তো তার জন্যে x1 y1 বলতে এক্স অ্যাক্সিসের উপর যে লম্ব দূরত্ব তাকে y1, এইটাকে x1, এখানে এটা y, এইটা x। এখন এই বিন্দু থেকে যদি লম্বটা নিই তাহলে এই সরলরেখার উপর একটা লম্ব হবে, এরা পরস্পর যেহেতু লম্ব, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এখানে, এইটা একটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজ সংলগ্ন যে বাহুটা আছে এইটা হচ্ছে সরলরেখারই একটা অংশ। আর যেহেতু এইটা এই সরলরেখা আর এখানে এই সরলরেখা যদি চিন্তা করি, দুইটা প্যারালাল হওয়ার কারণে এই সরলরেখা যেহেতু এই দুইটা প্যারালাল সরলরেখাকে ছেদ করছে, তাহলে ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলা সমান হবে, অন্তস্থ কোণগুলা সমান হবে। এখন তাহলে দেখো, এই যে সমকোণী ত্রিভুজ, এইখানে এই বাহু দ্বারা মিন করতেছে হচ্ছে লম্ব, আর এই বাহু দ্বারা মিন করতেছে ভূমি। আচ্ছা, এই লম্বের দৈর্ঘ্য কীভাবে বের করব? সেইটা হচ্ছে এই যে এই বিন্দুর এক্স ওয়াই বিন্দুর যে কোটি ওয়াই, এই ওয়াই থেকে আমার এতটুকু ডিস্টেন্স বাদ দিতে হবে। আর এতটুকু ডিস্টেন্স দ্বারা বোঝাচ্ছে x1, y1 বিন্দুর কোটি। তার মানে আমার এইটা হচ্ছে y মাইনাস y1, মানে পুরাটা y আর এতটুকু হচ্ছে y1, সেটা পাইছি এইখান থেকে। ঠিক অনুরূপভাবে এইটার ভূমি নির্ণয় করার জন্য আমাকে দেখতে হবে যে এই পয়েন্টের ভুজ হচ্ছে এই যে পুরা x, আর এই পয়েন্টের যে ভুজ সেটা হচ্ছে এতটুকু x1। তাহলে ভূমি বলতে যেহেতু এতটুকু অংশকে বোঝানো হচ্ছে যেটা এই অংশের সমান, দ্যাটস মিন এই অংশ হচ্ছে x থেকে x1 বিয়োগ করলে ততটুকু। তাহলে এখন একটু বোঝার ট্রাই করো যে y মাইনাস y1 এটা হচ্ছে লম্ব আর হচ্ছে অতিভুজ। তাহলে y মাইনাস y1 ডিভাইডেড r নিলে আমি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের সাইন অনুপাত পাবো, সাইন থিটা। ঠিক অনুরূপভাবে আমি যদি এই সমকোণী ত্রিভুজে x1কে ভূমি হিসেবে নেই, যেহেতু থিটা সংলগ্ন বাহুকে ভূমি বলা হয়, তাহলে এইটা যদি ভূমি হয় ডিভাইডেড অতিভুজ r সমান হচ্ছে এই ত্রিভুজের cos থিটা। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারবো যে y মাইনাস y1 বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু r, আর এখান থেকে লিখতে পারবো x মাইনাস x1 ডিভাইডেড cos থিটা ইজ ইকুয়ালস টু r। আচ্ছা, এইটাও একটা ইকুয়েশন, এইটাও আর একটা ইকুয়েশন। এই দুই ইকুয়েশনকে আমি এখন এইভাবে লিখতে পারবো, x মাইনাস x1 ডিভাইডেড cos থিটা ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড সাইন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে r। তাহলে এই যে সরলরেখার সমীকরণ, এইখানে হচ্ছে আমার হচ্ছে অজানা বিন্দু থেকে একটা জানা বিন্দুর ডিস্টেন্স হিসাব করা সম্ভব হচ্ছে, প্লাস এখানে একটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল সেটাও হিসাব করা সম্ভব হচ্ছে। মানে এইখানে এই দুইটা হচ্ছে আমাদের জানতে হবে। এই দুটো যদি জানা থাকে তাহলে আমরা হচ্ছে এই এক্স ওয়াইকে যদি অজানা বিন্দু হিসেবে নেই তাহলে সেই অজানা বিন্দু স্থানাঙ্ক বের করা সম্ভব। দ্যাটস মিন এইটা হচ্ছে যেহেতু ডিস্টেন্স রিলেটেড একটা ইকুয়েশন, এটাকে বলা হয়
দূরত্ব আকৃতির সমীকরণ। দূরত্ব আকৃতির সমীকরণেও এই ডিস্টেন্সটাও পজিটিভ আকারে আসবে। আচ্ছা, এখন আমরা কোনো একটা সরলরেখার লম্বরেখার সমীকরণ নির্ণয় করব। কোনো সরলরেখার লম্বরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে অবশ্যই যেই সরলরেখাটার লম্বরেখার সমীকরণ নির্ণয় করব সেই সরলরেখাটা যদি জানা থাকে তাহলে সেই সরলরেখাটার সাথে লম্বভাবে অবস্থিত অসংখ্য সরলরেখা পাওয়া সম্ভব। তাদের মধ্যে কোন সরলরেখাটি আমার একটা জানা বিন্দুগামী হবে সেই সরলরেখাটার মান আমি নির্ণয় করতে পারবো। দ্যাটস মিন এইটা যদি একটা সরলরেখা হয়, মনে করো যে এটা হচ্ছে একটা সরলরেখা যেটা হচ্ছে ax প্লাস by প্লাস c দ্বারা প্রকাশ করা যাচ্ছে এই সমীকরণ দ্বারা। তো এই সমীকরণের অসংখ্য লম্বরেখা পাওয়া সম্ভব। এই প্রত্যেকটা লম্বরেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমার দরকার এই সরলরেখাগুলোর মধ্যে কোনগুলো আমার জানা বিন্দুগামী। ধরে নাও আমি চাচ্ছি যে এই সরলরেখার সাথে লম্ব x1, y1 বিন্দুগামী একটা সরলরেখা। তাহলে যদি আমি একটা বিন্দু ফিক্স করি তাহলে আমি এদের সাথে অসংখ্য সরলরেখা এই সরলরেখার সাথে লম্ব অসংখ্য সরলরেখার মধ্যে ঠিক একটা মাত্র সরলরেখাকে সিলেক্ট করতে পারবো। এখন আমার দরকার সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করা। তো তার জন্য আমি প্রথমেই আমাদের এটা জানা আছে যে দুইটি সরলরেখার ঢালের গুণফল -1, মানে দুইটি সরলরেখার ঢাল m1 ও m2 হলে m1 ইন্টু m2 সমান -1। তাহলে দেখো আমি এই সরলরেখা যেটা আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এই সরলরেখার ঢালটা নির্ণয় করব। তাহলে তার লম্ব যেই সরলরেখা সেই লম্ব সরলরেখার ঢাল পেয়ে যাব। তাহলে এই ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এই সরলরেখার ঢাল এই সরলরেখার ঢাল যদি আমি m1 ধরি, m1 মাইনাস x এর সহগ a ডিভাইডেড y এর সহগ b। তাহলে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এর ঢাল m1 ইজ ইকুয়ালস টু মাইনাস a ডিভাইডেড বাই b। তাহলে আমি এখন m1 এর জায়গায় মাইনাস a বাই b যদি বসাই দেই ইন্টু m2 -1, অতএব m2 দাঁড়াবে b বাই a। তাহলে এখন আমার লম্ব সরলরেখার ঢাল পেয়ে গেছি। এটা লম্বরেখার ঢাল। আচ্ছা, এখন তোমাদের হয়তো মনে পড়ে এর আগে আমি একটা বলছি যে x1, y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। আচ্ছা, সেটা এখানে একটু লিখি যে x1, y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ সেটাকে এইভাবে লেখে y মাইনাস mx, আর যেই বিন্দুগামী সেই বিন্দুর ভুজ সেই বিন্দুর কোটি এখানে y1 মাইনাস m, এখানে x এর জায়গায় জানা বিন্দুর ভুজ বসাই দিব mx1। আচ্ছা, এই কনসেপ্টটা ইউজ করব। এখন দেখো আমার যে সরলরেখার মনে করো যে এই x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এই সরলরেখার যে ঢালটা নির্ণয় করতে হবে, সেই সরলরেখার ঢাল নির্ণয় করার পরে আমি এই সরলরেখার যে লম্ব সরলরেখা সেইটার ঢালও নির্ণয় করছি। এখন আমার জাস্ট দরকার সেই লম্ব রেখা কোন বিন্দুগামী। সেই লম্বরেখা যদি x1, y1 বিন্দুগামী হয় তাহলে তার সরলরেখার সমীকরণ আমার নির্ণয় করা এখন অনেক সোজা। এখন আমি যেই m আছে এই m এর জায়গায় যথাক্রমে m2 এর ভ্যালু বসাই দিব। এখন দাঁড়াবে y মাইনাস b বাই ax, y1 মাইনাস b বাই a x1। এখন দেখো a দিয়ে গুণ দিয়ে দিলে ay মাইনাস bx, ay1 মাইনাস bx1। এখন দেখো যে x আর y এটা আমার
চলক বিন্দু, তো এদেরকে এক পাশে মানে চলক হিসেবে নিব। আর এটা হচ্ছে আমার হচ্ছে ধ্রুবক পদ। ধ্রুবক পদকে এখন আমি হচ্ছে মানে এই এক্স ওয়াই যে পাশে আছে সেই পাশে ট্রান্সফার করি, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে মাইনাস বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স ওয়ান মাইনাস এ ওয়াই ওয়ান ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা হচ্ছে ধ্রুবক। আচ্ছা, ধ্রুবক বাদ দিয়ে বাকি অংশটুকু একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমি যেই সরলরেখার ঢাল নির্ণয় করতে চাচ্ছিলাম সেই সরলরেখাটা ছিল এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। আর যেই সরলরেখাটা মানে যেই সরলরেখাটা লম্ব হিসেবে পাইছি সেটা হচ্ছে মাইনাস বি এক্স প্লাস এ ওয়াই প্লাস বি এক্স ওয়ান মাইনাস এ ওয়াই ওয়ান ইকুয়ালস টু 0। দেখো এইখানে এক্স আর ওয়াই সম্বলিত পদের দিকে একটু দেখো। আচ্ছা, এইখানে যেটা হয়েছে, এই যে এখানে এ আর এখানে যে এ, মানে এক্স আর ওয়াইয়ের বেলায় ট্রান্সফার হয়েছে। এখানে এক্সে এ ছিল, এখানে ওয়াইয়ে এ আসছে, আর এখানে ওয়াইয়ের সাথে বি ছিল, সেটা এক্সে চলে আসছে। প্লাস এদের মধ্যে যে কোনো একটার চিহ্ন চেঞ্জ হয়েছে। তার মানে হচ্ছে লম্ব রেখা বের করতে চাইলে আমাকে যেটা করতে হবে, এক্স ও ওয়াই এর সহগ এক্সচেঞ্জ করতে হবে। আচ্ছা, এক্স ও ওয়াই এর সহগ যদি এক্সচেঞ্জ করি, মানে এখানে ছিল এক্স প্লাস বিওয়াই, তাহলে আমি লিখব বি এক্স প্লাস এ ওয়াই। এইটা লেখার পরে যে কোনো একটির চিহ্ন চেঞ্জ করতে হবে, যে কোনো একটির সাইন চেঞ্জ। আচ্ছা, যে কোনো একটি সাইন চেঞ্জ মানে আমি এখানে বিএক্স এর সামনে মাইনাস নিতে পারবো অথবা এ ওয়াই এর সামনে মাইনাস নিতে পারবো। যদি বিএক্স এর সামনে মাইনাস নিয়ে নেই তাও হবে। তাহলে এইখানে যেটা দাঁড়াচ্ছে যে এই সরলরেখা এক্স এবং ওয়াই এর যে সহগ, মানে কোনো সরলরেখার লম্বরেখার এক্স আর ওয়াই এর সহগ আগের সরলরেখার উপরই ডিপেন্ড করে। মানে এইটা যদি আমার সরলরেখা হয় 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, এইটার লম্বরেখার যে সমীকরণ সেইটা হবে মাইনাস 3x প্লাস 2y প্লাস একটা ধ্রুবক ইন্টু প্লাস ধ্রুবক ইকুয়ালস টু 0। মানে এই সরলরেখার লম্বটা এক্স এবং ওয়াই সম্বলিত যে সহগ সেটা এই সরলরেখার উপরেই ডিপেন্ড করে। জাস্ট খালি আমি এক্স ওয়াইয়ের সহগকে এক্সচেঞ্জ করব, প্লাস এদের এক্স এবং ওয়াইয়ের সহগের যে কোনো একটার সাইন চেঞ্জ করে দিব, তাহলে আমার এক্স ওয়াই রিলেটেড যেই পদগুলো আছে তাদের কাজ শেষ। আর বাকি যে ধ্রুবক পদ, এই ধ্রুবক পদটা ডিপেন্ড করতেছে ধ্রুবক পদ কোন বিন্দুগামী তার উপর ডিপেন্ড করে। ধ্রুবক পদ এখানে হচ্ছে কোন বিন্দুগামী তার উপর ডিপেন্ড করে। এখানে হচ্ছে সরলরেখাটা যেহেতু x1 y1 বিন্দুগামী, তাহলে এই সরলরেখাটা দেখো ধ্রুবক পদ কী আসছে, x1 y1 সম্বলিত একটা ধ্রুবক আসছে। তার মানে এখানে ধ্রুবক পদটা যেই রেখা মানে যেই বিন্দুগামী হয়েছে সেই বিন্দুর উপর ডিপেন্ড করতেছে। তার কারণ হচ্ছে এইখানে একটা সরলরেখার লম্বরেখা অনেকগুলো হওয়া সম্ভব ছিল, বাট এদের মধ্যে একটাই সিলেক্ট করা তখন সম্ভব যদি আমি বলতে পারি যে লম্বরেখার মধ্যে যদি ওই রেখাটি x1 y1 বিন্দুগামী হয়, মানে একটা জানা বিন্দুগামী হয়, তাহলে আমি একটা সরলরেখাকে মানে ওই সরলরেখার একটাই লম্ব সরলরেখাকে ফিক্স করতে পারবো। তো সেইটাই হয়েছে। এখন দেখো শেষমেশ আমি যেভাবে লিখব, এই সরলরেখার লম্ব রেখা বাট হতে হবে x1 y1 বিন্দুগামী, মানে x1 y1 বিন্দুগামী x প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 সরলরেখার লম্বরেখার ইকুয়েশন হচ্ছে। এক পাশে হচ্ছে কি করব, আমি এটা চেঞ্জ করে দিব, এইটার দিক টার্গেট নিব, মানে bx
আর এ ওয়াই। এখন এদের মধ্যে যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করব। আচ্ছা ধরে নিলাম এটাই করলাম। এইটা করার পরে এখন হচ্ছে ধ্রুবক পদ লেখার জন্য আমি হচ্ছে এই বামে যা লিখছি ডানেও তাই লিখব। জাস্ট শুধু এক্স ওয়াই যে চলক বিন্দু আছে, এক্স ওয়াই চলককে আমি জানা বিন্দু দিয়ে মানে স্যাটিসফাইড করব। এখন দেখো বি এক্সের জায়গায় তাহলে আমি কি জানা বিন্দুর ভুজ লিখব এক্স ওয়ান মাইনাস এ ওয়াই ওয়ান। তাহলে এইটাই হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট, লম্বরেখার এইটাই রেজাল্ট। এখন একটা প্রবলেম দেখি। প্রবলেমটা হচ্ছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাইন ইনভার্স 5/13 কোণ উৎপন্ন করে এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের ছেদাংশ হচ্ছে 5 একক। তো যে কোনো ম্যাথ মানে সরলরেখা রিলেটেড যেসব ম্যাথ করবা তার আগে হচ্ছে আমি এই পাশে বিভিন্ন প্রকার সরলরেখার সমীকরণ লিখছি, এদের মধ্যে কোন টাইপের মধ্যে পড়ে মানে কোন সরলরেখার সমীকরণকে তুমি ইউজ করলে তোমার ম্যাথ প্রবলেম সলভ করা ইজি হবে, সেটার জন্য তোমাকে এই তালিকা বারবার প্র্যাকটিস করতে হবে যে কোনটার মাধ্যমে প্রবলেম সলভ করলে তোমার সুবিধাজনক হবে। তো দেখো এইখানে হচ্ছে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গিয়ে বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে, এবং আর একটা ইনফো দেওয়া আছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের ছেদাংশ 5 একক। আচ্ছা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের ছেদাংশ এইটা হচ্ছে বলতে সিকে বোঝানো হয়। তোমরা হয়তো অলরেডি ঢাল আকৃতির ইকুয়েশন বুঝতে পারছো। এটা এই ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করা আছে, মানে থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 5/13। মানে এখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, লম্ব 5 অতিভুজ 13, তাহলে ভূমি হবে 12। তাহলে এইটাকে আবার লিখতে পারবো আমি tan ইনভার্স 5/12 থিটা ইজ ইকুয়ালস টু, আচ্ছা অতএব tan থিটা সমান হচ্ছে 5/12। আচ্ছা tan থিটা যা ঢালও তাই, তাহলে এখানে ঢাল বের করতে পারছি, এখানে আমি হচ্ছে সি বের করতে পারছি। তাহলে আমার ইকুয়েশন হচ্ছে ঢাল আকৃতির যে ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে এখানে দাঁড়াবে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এর পরিবর্তে লিখবো 5/12x প্লাস সি এর জায়গায় লিখবো 5। এখন যদি আমি 12 দিয়ে গুণ দিয়ে দিই উভয় পক্ষে, তাহলে দাঁড়াবে 12y ইজ ইকুয়ালস টু 5x প্লাস 60। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখানে আরেকটা ম্যাথ দেখো, সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল ও 3-4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এইটা দেখো তোমাদের এই বিভিন্ন সরলরেখার সমীকরণের মধ্যে দ্বিতীয় ধরনের সমীকরণ, সেটা হচ্ছে একটা ঢাল জানা থাকবে আর কোন বিন্দুগামী সেটাও জানা থাকবে। তাহলে দেখো এক্স অক্ষের সমান্তরাল যদি হয়ে থাকে, এক্স অক্ষের সমান্তরাল যদি হয় কোনো একটা সরলরেখা, তাহলে কিন্তু আগেই বলছিলাম সে হচ্ছে এক্স অক্ষের সাথে সাহিত্য অবস্থায় আছে, মানে তার আনতি মানে সে যে ঢালু সে হচ্ছে তার কোনো ঢালু মানে আনতি নাই, মানে তার ঢালটা হচ্ছে 0। এইখানে কমন সেন্সে বোঝা যায়। আর একটা ভাবে বোঝানো যায় যে এম সমান হচ্ছে tan থিটা। তো tan থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এখানে তাহলে তুমি বলতে পারো এই সরলরেখার জন্য থিটাটা 0 অথবা 180 ডিগ্রি, যেটাই ধরো প্রত্যেক ক্ষেত্রে ঢালের মান 0 আসবে। তার মানে হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে ঢালটা হচ্ছে 0 আর x1, y1 সেইটা হচ্ছে 3, -4। তাহলে এই সরলরেখার সমীকরণ যেটা নির্ণয় সমীকরণ, সেটা হলো y মাইনাস এম এক্স সমান y1 মাইনাস এম x1। অতএব y মাইনাস এম এর পরিবর্তে লিখব 0 ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু y1 বলতে -4 মাইনাস 0 ইন্টু 3। আলটিমেটলি যেটা আসবে y ইজ ইকুয়ালস টু -4। এটা অ্যান্সার। একটি সরলরেখা 2-6 বিন্দুগামী ও যার দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি 15 তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা দেখো এখানে বলছে হচ্ছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ,
তাহলে আমরা হচ্ছে অক্ষদ্বয়ের যে খণ্ডিতাংশ মানে অক্ষদ্বয়কে ছেদ করে এইরকম একটা আকৃতির একটা সমীকরণ দেখছিলাম, যেটাকে বলছে ছেদক আকৃতির সমীকরণ। এক্স বাই এ বা ডিভাইডেড প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তোমরা ওই চার্টে দেখলে দেখতে পারবা, চার্টের হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন, এইটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ছেদক আকৃতির। তো এইখানে হচ্ছে অক্ষদ্বয় দ্বারা খণ্ডিতাংশ, তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস দ্বারা খণ্ডিতাংশ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস দ্বারা খণ্ডিতাংশ। তো এখানে একটা ইনফো দেওয়া আছে, সেটা হচ্ছে এ প্লাস বি দুই অ্যাক্সিস দ্বারা খণ্ডিতাংশর সমষ্টি 15 একক। আর হচ্ছে এই সরলরেখাটি 26 বিন্দুগামী, তাহলে 26 বিন্দুগামী হলে এই সরলরেখাটি অবশ্যই 26 বিন্দুগামী বলে এই সরলরেখাটি 26 বিন্দু দ্বারা স্যাটিসফাইড হবে, মানে হচ্ছে এখানে 2 বাই এ প্লাস 6 বাই বি ইকুয়ালস টু 1। এখন এই পাশে যে এ প্লাস বি সমান 15 আছে, এখানে আমি বি সমান লিখতে পারবো 15 মাইনাস এ। আচ্ছা, এইখান থেকে বি এর ভ্যালুটা আমি এইখানে যদি বসাই দিই, তাহলে আসবে 2 ডিভাইডেড এ প্লাস 6 ডিভাইডেড 15 মাইনাস এ ইকুয়ালস টু 1। এটাকে ক্যালকুলেট করলে আসবে 30 মাইনাস 2a প্লাস 6a ডিভাইডেড a ইন্টু 15 মাইনাস a ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন দেখো এই পাশে যে 30 মাইনাস 2a প্লাস 6a মানে 30 প্লাস 4a ডিভাইডেড 15a মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, এখান থেকে একবারে লিখে নেই যে a স্কোয়ার মাইনাস 15a প্লাস 4a প্লাস 30 ইকুয়ালস টু 0। তার মানে a স্কোয়ার মাইনাস 11a প্লাস 30 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এইটাকে যদি মিড টার্ম ব্রেক করি, তাহলে আসবে হচ্ছে a মাইনাস 5 a মাইনাস 6 ইকুয়ালস টু 0। আচ্ছা, তার মানে এখানে এও 5 হইতে পারে, এ আবার 6ও হইতে পারে, তাহলে সেই রেসপেক্টে বি হবে 15 মাইনাস 5 মানে 10, আর এখানে বি হবে হচ্ছে 15 মাইনাস 6 মানে বি সমান হচ্ছে 9। তাহলে এ 5 হলে বি 10, এ 6 হইলে বি 9। তাহলে এখানে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার নির্ণয় সরলরেখার সমীকরণ আসবে হচ্ছে এক্স ডিভাইডেড এর জায়গায় 5 লিখলে ওয়াইয়ের জায়গায় লিখতে হবে 10 ইকুয়ালস টু 1। এখন আমি ইচ্ছা করলে 10 দিয়ে যদি গুণ দেই, তাহলে আসবে টোয়াইস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 10। और এক্স ডিভাইডেড এর পরিবর্তে যদি আমি লিখি 6 প্লাস ওয়াই বাই 9 ইকুয়ালস টু 1। আচ্ছা, এইটাকে যদি এখন আমি 18 দিয়ে গুণ দেই, তাহলে আসবে হচ্ছে 3x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 18। তাহলে এইটা একটা অ্যান্সার, এইটার একটা অ্যান্সার। আচ্ছা, 4 মাইনাস 3 বিন্দু দিয়ে যায় এবং 2x প্লাস 11y ইকুয়ালস টু 2 রেখার উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো। এই ক্ষেত্রে লম্বরেখার যে ইকুয়েশন আছে তোমরা দেখছো যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 হলে এটার যেটা লম্বরেখা হবে bx মাইনাস ay, তারপরে হচ্ছে ওই মানগুলো দিয়ে সিদ্ধ করে দিতে হবে। তো ঠিক একইভাবে আমি সেম অ্যাপ্রোচে যাব, 2x প্লাস 11y 2 এর লম্ব রেখা 4 মাইনাস 3 বিন্দুগামী বলে, তাহলে এইটার লম্ব হবে
এক্স এবং ওয়াইয়ের যে সহগ সেটাকে এক্সচেঞ্জ করলে মানে 11x 2y, আর যে কোনো একটা সাইন চেঞ্জ করব, ওয়াইয়ের সামনেটা যদি চেঞ্জ করি ইকুয়ালস টু ধ্রুবক পদ হবে এই যে 11x - 2y, এখানে এক্স ওয়াইকে জানা বিন্দু দিয়ে স্যাটিসফাই করতে হবে। তাহলে এক্সের জায়গায় লিখব 4 × 2 - 3, শেষমেশ আসবে 11x - 2y 44 + 6, অতএব 11x - 2y - 50 = 0। আচ্ছা, এটা অ্যান্সার। আচ্ছা, মূল বিন্দু হতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক, লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে রেখাটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, মূল বিন্দু থেকে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্ব, মানে তোমাদের মনে পড়ে কিনা, এটা যদি সরলরেখা হয়, এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব এটাকে আমি পি ধরছিলাম, এবং ওই লম্বটা যদি এক্স অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করে এটাকে আলফা ধরছিলাম, তাহলে সেই সরলরেখাটা আসে এরকম লম্ব আকৃতির সরলরেখা cos আলফা x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু পি। তাহলে এখন হচ্ছে আমার এখানে আছে আলফার মান বলছে 120 ডিগ্রি আর পি বলছে 5। তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে x cos 120 ডিগ্রি প্লাস y sin 120 ডিগ্রি ইকুয়ালস টু 5। এখন cos 120 ডিগ্রি sin 120 ডিগ্রি ভ্যালু বসাতে হবে। cos 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে -x/2, আর এটা হচ্ছে √3y/2 ইকুয়ালস টু 5। অতএব x - √3y প্লাস 10 হচ্ছে অ্যান্সার, ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা, 3 - 7/2 বিন্দুগামী একটি সরলরেখার ঢাল 5/12, রেখাটির উপরস্থ পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যেন এপি সমান 13/2 হয়। আচ্ছা, তার মানে এইখানে একটা বিন্দু দেওয়া আছে আর তার ঢাল দেওয়া আছে। আমি যদি এখানে গ্রাফটা আঁকাই তাহলে দেখবে হচ্ছে বিষয়টা এরকম দাঁড়ায় যে সরলরেখাটা যদি এক্স অক্ষের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, আর এখানে একটা বিন্দু পি যেটা আমার জানা নাই, আর পি থেকে আরেকটা বিন্দু 3, - 7/2, এইটার ডিস্টেন্স হচ্ছে 13/2। তার মানে এটা হচ্ছে এ পয়েন্ট, আর এপি সমান হচ্ছে 13/2। এখন তোমরা একটু দেখো যে ওই সরলরেখার সমীকরণগুলোর মধ্যে এই দূরত্ব আকৃতির যে সমীকরণ, এইখানে হচ্ছে একটা অ্যাঙ্গেল আছে আর একটা জানা বিন্দু থেকে ডিস্টেন্স আরও আছে। তার মানে এইটা দূরত্ব আকৃতির সমীকরণকে সাপোর্ট করতেছে। এখানে সেম জিনিস, আরটার মান দাঁড়াবে 13/2 আর থিটাটার মান হচ্ছে আমাকে বের করে নিতে হবে, কারণ এখানে বলা আছে ঢাল সমান 5/12, মানে এইখানে যে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে এইখানে tan থিটা সমান হচ্ছে 5/12 হবে, কারণ ঢাল বলতে আমরা tan থিটাকে বুঝি। এখন দেখো tan থিটা যদি 5/12 হয়, আমার দূরত্ব আকৃতির যে সমীকরণ আছে সেইটাকে আমরা এইভাবে চিনি, x - x1 ডিভাইডেড cos থিটা ইকুয়ালস টু y - y1 ডিভাইডেড sin থিটা ইকুয়ালস টু r। তাহলে আমাকে tan থিটা থেকে cos থিটা এবং sin থিটা সেপারেট করতে হবে। তো tan থিটা মানে কি? sin থিটা আর cos থিটার অনুপাত। তো সম্ভাব্য যে sin থিটা যদি পজিটিভ হয় cos থিটাকেও পজিটিভ হতে হবে। তো tan থিটা 5/12 হলে আমি একটা যদি সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে এটা লম্ব 5, ভূমি 12, তাহলে অতিভুজ 13 হবে, এটা যদি থিটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে প্লাস চিহ্ন যদি নেই
তাহলে সাইন থিটা দাঁড়াবে 5/13 আর কস থিটা দাঁড়াবে 12/13। এইটা একটা সম্ভাব্য সাইন থিটা কস থিটার মান। আর আমি যদি মাইনাস চিন্তা করি, মাইনাস চিন্তা করলে সাইন থিটার সামনেও মাইনাস নিতে হবে, কস থিটার সামনেও একটা মাইনাস নিতে হবে। কারণ যেহেতু সাইন থিটা কস থিটা অনুপাত পজিটিভ, তার মানে সাইন থিটা কস থিটা দুইটাকে যদি আমি নেগেটিভও চিন্তা করি তাও অনুপাত পজিটিভ হয়। তার মানে এইটা যদি পসিবল সাইন থিটা কস থিটার মান হয়, তাহলে এইটাও হবে সাইন থিটা কস থিটার পসিবল মান। তো ফার্স্টলি আমি যেটা করব, পজিটিভ মান নিব, মানে পজিটিভ নিলে দাঁড়াবে যে x1 y1 হচ্ছে আমার জানা বিন্দু। তো x1 y1 বলতে এখানে তাহলে 3, -7/2 কে বোঝাচ্ছে। তাহলে x - 3 cos থিটার জায়গায় আমি যেহেতু প্লাস মানটা নেব, তাহলে 12/13 = y1 বলতে -7/2। আর সাইন থিটা হচ্ছে এখানে পজিটিভ 5/13 r হচ্ছে ওই ডিস্টেন্সটুকু যেটা আমি এখানে লিখছিলাম, আর হচ্ছে 13/2। আচ্ছা, এখন প্রথম আর তৃতীয় অনুপাত যদি নেই, x - 3 12/13 = 13/2, ক্যালকুলেট করলে x - 3 = 13/2 ইন্টু 12/13, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 6। অতএব x = 6 + 3 = 9। আচ্ছা, এইটা হচ্ছে x বের করলাম। এখন এই 2 আর 3 নাম্বার অনুপাত যদি নেই, এই 2 আর 3 নাম্বার অনুপাত নিলে আমি y এর মানটাও বের করতে পারবো। তাহলে y + 7/2 / 5/13 = 13/2, y + 7/2 = 13/2 × 5/13। আচ্ছা, y + 7/2 = 5/2, y = 5/2 - 7/2 - 2/2 = -1। তাহলে এখানে দেখো, আমি যদি প্লাস মানগুলো নেই, মানে সাইন থিটা কস থিটা দুইটারই যদি প্লাস মান নেই, তাহলে আলটিমেটলি রেজাল্ট যেটা আসবে, x এর মান 9 আর y এর মান হচ্ছে -1। তাহলে রেজাল্টটা লিখি 9 আর -1। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে মাইনাসের মানগুলো এখানে বসাতে হবে। তো মাইনাস নিলে এখানে মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে। তার মানে এইখানে মাইনাস, এইখানে মাইনাস অবশ্যই, তাহলে এইখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, আর শেষে যেটা দাঁড়াবে x = 3 - 6 = -3। আর y এর ক্যালকুলেশনে এখানে একটা মাইনাস টিকবে, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে হচ্ছে -12/2 = -6। তাহলে মাইনাস মানগুলো নিলে x y সম্ভাব্য মান -3 - 6। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। তো দুইটি সরলরেখা যদি সমান্তরাল হয়, তাদের মধ্যে একটা শর্ত বিরাজ করে। তো ধরে নেই এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল। আচ্ছা, এই দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো যে এই দুইটা সরলরেখা যদি আরেকটা সরলরেখা ছেদ করে, তাহলে এই দুইটা সরলরেখার জন্য ছেদকের একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণ সেম হবে। মানে হচ্ছে এইটা যদি θ1 হয় আর এইটা যদি θ2 হয়, তাহলে θ1 = θ2। এতটুকু কনসেপ্ট সবারই আছে। তো এইখানে এই যে সরলরেখা, যে দুটো সরলরেখাকে ছেদ করছে, এই সরলরেখাটা যদি x অ্যাক্সিস হয়ে থাকে, এই সরলরেখাকে তুমি x অ্যাক্সিস যদি চিন্তা করো, তাহলে কিন্তু
এই যে থিটা ওয়ান আর এই যে থিটা টু, এদের কিন্তু একটা ভালো একটা তাৎপর্য আছে, যে এখন আমি যদি উভয় পাশে ট্যান অনুপাত নেই, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ট্যান থিটা টু হবে। এখন ট্যান থিটা ওয়ান আর ট্যান থিটা টু দ্বারা বোঝায় প্রথম সরলরেখার ঢাল ইকুয়ালস টু দ্বিতীয় সরলরেখার ঢাল। আচ্ছা, তার মানে দুইটি সরলরেখা যদি সমান্তরাল হতে হয় তাহলে অবশ্যই দুইটি সরলরেখার ঢাল সমান হতে হবে। এই সরলরেখাকে আমি এখন যদি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 আর এইটাকে যদি আমি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 দিয়ে বুঝাই, তাহলে দেখো m1 বলতে কিন্তু বোঝানো হবে এই 1 নম্বর সরলরেখা এইটার মাইনাস এক্সের সহগ a1 ডিভাইডেড ওয়াইয়ের সহগ, আর এইখানে এইটা দ্বারা বোঝানো হবে m2 দ্বারা মাইনাস 2 নম্বর সরলরেখার এক্সের সহগ a2 ডিভাইডেড ওয়াইয়ের সহগ b2। তার মানে a1 ডিভাইডেড বাই b1 ইকুয়ালস টু a2 ডিভাইডেড বাই b2। এই দুইটা কন্ডিশনই অনেক গুরুত্বপূর্ণ। যদি তোমাকে একটা জেনারেল ফর্মে একটা ইকুয়েশন দেওয়া থাকে, মানে দুইটা ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে ওই দুইটা ইকুয়েশনের এক্সের সহগের অনুপাত এবং ওয়াইয়ের সহগের অনুপাত যদি সমান হয়, দ্যাটস মিন এইটাকে যদি আমি এখন a1 বাই a2 সমান b1 বাই b2 দ্বারা প্রকাশ করতে পারি, দুইটি সরলরেখার সমীকরণের এক্সের অনুপাত এবং ওয়াইয়ের অনুপাত দ্বয় যদি সমান হয়, তাহলে ওই সরলরেখাদ্বয় পরস্পরের সাথে সমান্তরালে অবস্থান করতেছে, অথবা তাদের ঢাল যদি সমান হয় তাহলেও তারা পরস্পরের সমান্তরাল। এবার আমরা দুইটি সরলরেখা লম্ব হয় কিনা সেটা যাচাই করব। যদি লম্ব হয় তবে কোন কন্ডিশনকে ফলো করে সেটা বের করতে চাই। তো আমি এনিহাও দুইটি সরলরেখা আঁকাইলাম, এইটা পরস্পরের উপর লম্ব, তাহলে যেটা দাঁড়াবে এই দুইটা সরলরেখা যদি এইরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থায়, মানে এক্স এবং ওয়াই, এইখানে এক্স অ্যাক্সিসের সাথে যদি এই সরলরেখাটা থিটা ওয়ান আর এই সরলরেখাটা যদি থিটা টু কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে দেখো এইখানে হচ্ছে ছেদকারী প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কারণ এরা হচ্ছে লম্বভাবে ছেদ করছে। তো এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এইখানে থিটা টু এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে থিটা ওয়ান। তাহলে এইটা যদি কোনো একটা ত্রিভুজ হিসেবে ইমাজিন করতে পারো, তাহলে দেখবা যে এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ হচ্ছে থিটা টু, আর বহিস্থ কোণ মানে আমরা জানি বহিস্থ কোণটা মানেই ওই ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা হচ্ছে অন্তস্থ কোণ, আর এটার বিপরীত কোণদ্বয় হচ্ছে এই কোণ আর এই কোণ, আর এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হওয়ার কারণ হচ্ছে এই দুইটা সরলরেখা পরস্পরকে পারপেন্ডিকুলারলি ছেদ করে। তাহলে থিটা টু ইজ ইকুয়ালস টু থিটা ওয়ান প্লাস 90 ডিগ্রি। আচ্ছা, যেহেতু এই থিটার সাথে ঢাল রিলেটেড, মানে ঢাল সমান হচ্ছে ট্যান থিটা, তাহলে আমি উভয় পক্ষে ট্যানজেন্ট নিয়ে পাই ট্যান থিটা টু সমান ট্যান থিটা ওয়ান প্লাস 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে আসবে ট্যান থিটা টু ইজ ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা ওয়ান প্লাস 90 ডিগ্রি হচ্ছে কট থিটা ওয়ান, আর এখানে একটা মাইনাস আসবে, তার মানে এখানে দাঁড়াবে হচ্ছে ট্যান থিটা টু ইন্টু ট্যান থিটা ওয়ান ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আচ্ছা, এখন আমি লিখতে পারবো এইটা মানে m2, এইটা মানে m1 সমান মাইনাস ওয়ান, অর্থাৎ m1 m2 সমান মাইনাস ওয়ান। আচ্ছা, এই শর্তটাই হচ্ছে আমার দরকার, যে এখন আমি ছোট একটা ফর্মুলা মনে রাখলেই দুইটা সরলরেখার লম্ব কিনা সেটা আমি
চেক করতে পারবো। সেই শর্তটা হচ্ছে যদি দুইটা সরলরেখার ঢালের গুণফল -1 হয়, মানে দুইটি সরলরেখার ঢালদ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলেই তারা পরস্পর লম্ব। -1 হলে তারা পরস্পর লম্ব। আচ্ছা, এখন আমি আবার আগের মতো চিন্তা করতে পারি, এই সরলরেখাকে যদি a1x প্লাস b1y প্লাস c1 = 0 এই সাধারণ ফর্মে প্রকাশ করা যায়, আর এই সরলরেখাকে যদি আমি a2x প্লাস b2y প্লাস c2 = 0 দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে দেখো এক নাম্বার সরলরেখার ঢাল হবে হচ্ছে -x এর সহগ ডিভাইডেড y এর সহগ, আর 2 নাম্বার সরলরেখার ঢাল হবে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। আচ্ছা, আমরা আগে থেকে কি জানতাম যে ঢালদ্বয়ের গুণফল -1 হবে, তবে এরা পরস্পর লম্ব। তাহলে এইটা গুণন এইটা সমান হচ্ছে -1। আচ্ছা, তাহলে আসবে a1 a2 ডিভাইডেড b1 b2 সমান -1, a1 a2 equals to -b1 b2, অতএব a1 a2 প্লাস b1 b2 equals to 0। তাহলে এইটাও একটা গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন যে যদি কোনো দুইটা সরলরেখা পরস্পরের উপর যদি লম্ব হয়, তাহলে ওই সরলরেখা দ্বয়ের x এর সহগের গুণফল আর y এর সহগের গুণফল, তাহলে দুইটা সরলরেখা যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে x এর সরলরেখা মানে যদি দুইটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হয়, তাহলে সরলরেখা দ্বয়ের x এর সহগের গুণফল আর সরলরেখা দ্বয়ের y এর সহগের গুণফল এর সমষ্টি 0 হবে। x এর সহগ দ্বয়ের গুণফল প্লাস y এর সহগ দ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। তাহলে এইটা একটা কন্ডিশন আর এইটা একটা কন্ডিশন, এই দুইটা মনে রাখলে আমরা এখন খুব সহজেই চেক করতে পারবো তারা পরস্পর লম্ব হয় কিনা দুইটা সরলরেখা। আচ্ছা, দুইটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয়ের সূত্র নির্ণয় করব আমরা, মানে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু যদি আলফা বিটা হয়, তাহলে আমরা এই আলফা বিটা দ্বারা দুইটা ইকুয়েশনকে স্যাটিসফাইড করতে পারবো, মানে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 = 0, আর এটাকে লিখতে পারবো a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 = 0। আচ্ছা, এখন হচ্ছে প্রথম সমীকরণকে দেখো, b2 দিয়ে গুণ দিব আর দ্বিতীয় সমীকরণকে b1 দিয়ে গুণ দিব, দিয়ে দুইটাকে বিয়োগ করব, তাহলে আসবে a1 b2 মাইনাস a2 b1 ইন্টু আলফা, আর এখানে আসবে b1 b2 মাইনাস b2 b1 ইন্টু বিটা প্লাস c1 বিটা মাইনাস c2 b1 ইকুয়ালস টু 0। আচ্ছা, b1 b2 মাইনাস b1 b2 0, মানে b যুক্ত পদ নাই, বিটা যুক্ত পদ নাই। তাহলে এখন আমি আলফাটা নির্ণয় করব। আলফা সমান আসবে c2 b1 মাইনাস c1 b2 ডিভাইডেড a1 b2 মাইনাস a2 b1। আচ্ছা, অনুরূপভাবে আলফা যেভাবে বের করছি বিটাও ঠিক সেম প্রসেসে বের করব। এই ক্ষেত্রে এখন আমি প্রথম ইকুয়েশনকে যদি a2 দ্বারা গুণ দেই, দ্বিতীয় ইকুয়েশন যদি a1 দিয়ে গুণ দেই, দিয়ে যদি মাইনাস করি, তাহলে দেখব যে আলফা যুক্ত পদ ভ্যানিশ হয়ে যাবে, শুধু বিটা যুক্ত পদ থাকবে, মানে a1 a2 মাইনাস a2
a1 থাকবে। আর এখানে b1 a2 মাইনাস b2 a1 থাকবে। আর লাস্টলি c1 a2 মাইনাস c2 a1 থাকবে। তাহলে এই পদটা ক্যান্সেল আউট, থাকবে বিটা সমান হচ্ছে c2 a1 মাইনাস c1 a2 ডিভাইডেড b1 a2 মাইনাস a1 b2। মানে এটাকে এখন আমি লিখতে পারবো a1 b2 মাইনাস a2 b1 c1 a2 মাইনাস c2 a1। আর এটাকে যদি একটু অর্ডার করে লিখি তাহলে আসবে b1 c2 মাইনাস b2 c1 a1 b2 মাইনাস a2 b1 আলফা। মানে এই আলটিমেটলি আমরা লিখতে পারবো এখন, যদি আলফা বিটা ছেদ বিন্দুগামী হয়, মানে আলফা বিটা যদি ছেদ বিন্দু হয় তাহলে আলফা ডিভাইডেড বিটা ইকুয়ালস টু 1। এখন হরে লিখবো, দেখো হরে এখন লিখবো, যদি আলফাকে চিন্তা করি তাহলে আমি এইটা নিয়ে চিন্তা করব, b1 c2 মাইনাস b2 c1। মানে আলফা যখন লিখবো তখন আলফা বরাবর কলাম বাদ দিলে যেই দুইটা থাকবে সেইখানে এখন দেখো b1 c2 মাইনাস b2 c1। আর বিটা যখন চিন্তা করব তখন এতটুকু বাদ, তখন থাকবে a1 c1 a2 c1। তখন আসবে আমাদের বিপরীত ক্রমে চিন্তা করব, a2 c1 মাইনাস c1 a2। তখন আসবে c2 a1 মাইনাস c1 a2। আর যখন 1 কল্পনা করব তখন ধ্রুবক পদ বাদ দিয়ে বাকি সহগ দরকে আর গুণ করে মাইনাস দিব, মানে a1 b2 মাইনাস a2 b1। তাহলে দেখবা যে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে আলফা সমান b1 c2 মাইনাস b2 c1 a1 b2 মাইনাস a2 b1 a1 b2 মাইনাস a2 b1। আর এই পাশে এটা উপরে নিয়ে গেলে c1 a2 মাইনাস c2 a1। তাহলে এইটার সাথে এইটা যেমন মিলে যায়, এটার সাথেও ওই সমাধান করা বিটা মিলে যায়। দেখো c1 a2 মাইনাস c2 a1 ডিভাইডেড a1 b2 মাইনাস a2 b1। তাহলে এই যে এখানে একটা প্রসেস লিখলাম, এইটা হচ্ছে আর গুণন পদ্ধতি। মানে সমাধানের ক্ষেত্রে যেমন আমরা আর গুণন পদ্ধতি ইউজ করতে পারতাম, কোন একটি দুইটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করার ক্ষেত্রেও আর গুণন পদ্ধতি ইউজ করতে পারবো। অর্থাৎ হচ্ছে আলফার মান এক্সের সমাধানের মান যখন বের করব তখন হচ্ছে মানে বিটা মানে ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক পদ এইদের আড়াআড়ি গুণ হবে। প্রথম আড়াআড়ি গুণে পজিটিভ এবং দ্বিতীয় আড়াআড়ি গুণে নেগেটিভ দিয়ে গুণ করে নিব, মানে হচ্ছে b1 c2 মাইনাস b2 c1। আর ঠিক বিটার মান যখন বের করব মানে ওয়াইয়ের সমাধান, তখন এইটা বাদ দিয়ে বাকি যে এক্সের সমাধানের সাথে যে সহগটা আছে a1 a2 আর ধ্রুবক যে c1 c2 আছে এদের আড়াআড়ি গুণ দিব বিপরীত ক্রমে a2 c1 মাইনাস c2 a1। আর লাস্টলি যখন আমি ধ্রুবক পদের ক্ষেত্রে নির্ণয় করব তখন একটা 1 নিব, আর নিচে হরের ক্ষেত্রে ধ্রুবক পদকে বাদ দিয়ে আলফা বিটা অর্থাৎ এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগের মধ্যে আমি আড়াআড়ি গুণ দিব, অর্থাৎ a1 b2 মাইনাস a2 b1। তাহলে আমি হচ্ছে দুটি সরলরেখার ছেদবিন্দু বের করতে পারবো। এবার দেখব আমরা তিনটি সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত। তিনটি সরলরেখা যদি একটাই বিন্দু দিয়ে গমন করে, মানে একটা সেম বিন্দু যদি তিনটা সরলরেখার জন্য কমন হয় তাহলে ওইটা হচ্ছে ওই তিনটা সরলরেখার জন্য সমবিন্দু। এখন সমবিন্দুগামী হলে তোমরা এর আগে দেখছো যে দুইটা সরলরেখা ছেদ করলে যেমন ছেদবিন্দু বের করা যায়, তৃতীয় সরলরেখা যদি একই ছেদবিন্দু দিয়ে যায় তাহলে তিনটা সরলরেখা সমবিন্দু। তো আমি ফার্স্টলি মানে এর আগে দেখাইছি যে হচ্ছে দুইটি সরলরেখা যদি মানে একটা বিন্দুতে ছেদ করে সেক্ষেত্রে ছেদবিন্দু যদি আলফা বিটা হয়, ছেদবিন্দু আলফা বিটা হলে এইভাবে আর গুণন পদ্ধতিতে আলফা আর বিটার মান বের করা যায়।
এখন সমবিন্দু হওয়ার জন্য তাহলে অবশ্যই যে 3 নাম্বার ইকুয়েশন আছে 3 নাম্বার ইকুয়েশনকেও ঠিক আলফা বিটা বিন্দুগামী হতে হবে। তার মানে 3 নাম্বার সমীকরণটি 3 নাম্বার সরলরেখার সমীকরণটি আলফা বিটা বিন্দু দ্বারা সিদ্ধ হবে, মানে a3 আলফা প্লাস b3 বিটা প্লাস c3 ইকুয়ালস টু 0। এখন আমি হচ্ছে এই সমীকরণে আলফার মানটা বসাই দিই। আলফার মান হচ্ছে b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড a1 b2 মাইনাস a2 b1। আচ্ছা, b3 দিয়ে বিটার মান বসাই দেই, c1 a2 মাইনাস c2 a1 a1 b2 মাইনাস a2 b1 প্লাস c3 ইকুয়ালস টু 0। আচ্ছা, এইটাকে যদি আমি ক্যালকুলেট করি আলটিমেটলি কী আসবে দেখো, a3 b1 c2 মাইনাস b2 c1 প্লাস b3 c1 a2 মাইনাস c2 a1 প্লাস c3 a1 b2 মাইনাস a2 b1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখন এই ইকুয়েশনকে যদি আমি একটু অল্টার করি, মানে এখানে যদি মাইনাস দিয়ে গুণ দিয়ে নেই তাহলে b2 c1 মাইনাস b1 c2 আর c2 a1 মাইনাস c1 a2 মানে এই ক্রমে আসে। তাহলে এই ক্রমে আসলে দেখবা যে এইটাকে আমি এখন একটা নির্ণয়কে দাঁড় করাতে পারবো। দেখো যে a3 যদি নেই তাহলে দেখো b2 c1 মাইনাস b1 c2 হয়ে যাচ্ছে, b3 যদি নেই তাহলে c2 a1 মাইনাস a2 c1 হয়ে যাচ্ছে, আর হচ্ছে c3 যদি নেই তাহলে a2 b1 মাইনাস a1 b2 এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু এটা ইকুয়ালস টু 0 তাই আমি যদি এখন সারিগুলোকে যদি সাজাই তাও এটার মান 0 হবে। তাহলে আমি ঠিক যদি উল্টায় নেই b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ইকুয়ালস টু 0, তাহলে এত বড় একটা এক্সপ্রেশন মনে রাখার চেয়ে আমি যদি এই ডিটারমিনেন্টটা মনে রাখি যে a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়ালস টু 0, a2 x প্লাস b2 y প্লাস c2 ইকুয়ালস টু 0, a3 x প্লাস b3 y প্লাস c3 ইকুয়ালস টু 0, এই তিনটি সরলরেখার সমীকরণ যদি সমবিন্দুগামী হয় তাহলে প্রত্যেকের মানে x y এবং ধ্রুবক পদ প্রত্যেকের সহগকে যদি আমি নেই, মানে এক্সের সহগকে আমি সারি বরাবর মানে একটা কলাম বরাবর এক্সের সহগকে, একটা কলাম বরাবর তিনটা সমীকরণে ওয়াইয়ের সহগকে, আর একটা কলাম বরাবর যে ধ্রুবক পদকে, অথবা এই সবকে যদি আমি কলাম সারি বরাবরও সাজাই, মানে যেভাবেই সাজায় তাদের নির্ণায়কের মান যদি 0 হয় তাহলেই তারা কেবলমাত্র সমবিন্দু হতে পারবে। মানে এইটা মেনটেন করে, মানে এই ইকুয়েশনকে মেনটেন করে, মানে অবশ্যই তিনটা একই বিন্দুগামী হচ্ছে বলেই এইটাকে মানে ফলো করতেছে।